দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আজকে চট্টগ্রামে, আর শুরুতেই শিরোনাম। ভারী বৃষ্টিতে কক্সবাজারে পাহাড় ধস, 8 রোহিঙ্গা সহ প্রাণ গেছে 9 জনের। ওই জায়গা থেকে যেহেতু সরায় নাই, ওই কারণে ঘটনাটা ঘটেছে। টেকনাফ, উখিয়া সহ জেলার বিভিন্ন স্থানে জলাবদ্ধতা। খাগড়াছড়ির পানছড়িতে প্রতিপক্ষের গুলিতে 3 যুবক নিহত, আঞ্চলিক সংগঠনের আধিপত্য বিস্তারের জের ধারণা পুলিশের। 3 জন অজ্ঞাত যুবকের গুলিবিদ্ধ, পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করার জন্য লাশ থানায় আনা হয়েছে। গ্রিন লাইসেন্স ছাড়া করা যাবে না জাহাজ ভাঙা ব্যবসা, সাফ জানালেন বাণিজ্য মন্ত্রী। কারিগরি ও নীতিগত সহায়তা দেবে সরকার। শিরোনামগুলো শুনছিলেন, নুসরাত বৃষ্টি আপনাদের সাথে আছি। যেমনটি প্রথম শিরোনামে আপনাদেরকে জানালাম, টানা ও ভারী বর্ষণে কক্সবাজারে ভয়াবহ পাহাড় ধস হয়েছে। রোহিঙ্গা ক্যাম্প ও শহর মিলিয়ে অন্তত 9 জনের মৃত্যু হয়েছে, বেশ কয়েকজন আহতও হয়েছে। প্রশাসন বলছে আগে সতর্ক করা হলেও কেউ সরেনি, এতেই প্রাণহানির ঘটনা ঘটল। কয়েকদিন ধরেই থেমে থেমে বৃষ্টি হচ্ছিল কক্সবাজারে। রোববার থেকে শুরু হয় টানা ও ভারী বৃষ্টিপাত। এতেই মাঝরাত থেকে ভোর 4টা পর্যন্ত ঘটে পাহাড় ধস। ক্যাম্প প্রশাসন জানায়, রাত 3টার দিকে উখিয়ার বালুখালী 11 নম্বর রোহিঙ্গা ক্যাম্পের সি ব্লকে ধসে পড়ে পাহাড়। চাপা পড়েন নারী, শিশুসহ 4 জন। ঘটনাস্থলেই হয় তাদের মৃত্যু। এর আগে রাত 1টার দিকে পালংখালী ইউনিয়নের 15 নম্বর জামতুলি ক্যাম্পে হয় পাহাড় ধস। নিচের বসতঘরে থাকা কামাল হুসাইন, তার স্ত্রী হুমায়রা বেগম ও তাদের 4 বছরের ছেলে আনাসের মৃত্যু হয়। তারা নতুন আসছে মানুষ, তো তারা তখন আগে আইলে আগে আর আসি হিসাবে আর তো হন তো কি হইব, আর তো স্বর্ণমিকে আছে, তারা হন স্বর্ণমি বাজল অন্য ভা পার ভাঙিয়ারে ফরিয়ারে 4 জন, 5 জনের মাঝে একজন ইঞ্জুরি হয়ে গিয়ে আড্ডি ভাঙি গিয়ে এখন এমএসএ হসপিটাল আমার ঢুকে গিয়ে আর 4 জন মরে গিয়ে, মা বাবা 3 জন, বৈনব্য। এদিকে কুতুপালং 7 নম্বর রোহিঙ্গা ক্যাম্পে রাত 2টার দিকে মাটি চাপা পড়ে 7 বছরের শিশু একরামের মৃত্যু হয়। এছাড়া কক্সবাজার শহরের 12 নম্বর ওয়ার্ডের ছাত্তার ঘন এলাকায় পাহাড় ধসে একই পরিবারের 3 জন চাপা পড়েন। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিলে আলী আকবর নামে একজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। ক্যাম্প কর্তৃপক্ষ বলছে আগেই ছিল পাহাড় ধসের শঙ্কা। মাইকিং সহ বিভিন্নভাবে সতর্ক করা হয়েছিল স্থানীয়দের, তারা সরে না যাওয়ায় এই প্রাণহানি। তাদেরকে সতর্ক করে দেওয়া হয়েছিল, কিন্তু রাতের মধ্যেই তারা ওই জায়গা থেকে যেহেতু সরায় নাই, ওই কারণে ঘটনাটা ঘটেছে। এই সময়টা একটু সজাগ হওয়ার কথা। আমরা সবসময় মাঝিকে সতর্ক করি, আমরা নাম্বার গণসংযোগ করি যে যদি ভারী বর্ষণ হয়, টানা বর্ষণ হয়, লার্নিং সেন্টারে চলে যাওয়ার জন্য। পাহাড় ধসের স্থল পরিদর্শন করেছেন শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান। তিনি বলেন, স্থানীয় কিছু লোভী ব্যক্তি পাহাড় কেটে ঘর বানিয়ে বিক্রি করছে। এতে যেমন পাহাড় ধসের ঘটনা বেড়েছে, তেমনি বেড়েছে হতাহতের সংখ্যাও। বলেন, রোহিঙ্গাদের ফেরত পাঠানোই হবে স্থায়ী সমাধান। কিছু লোভী ব্যক্তি যারা পাহাড় কেটে তাদেরকে ঘর করে দিয়ে বিক্রি করছে, আমি আমাদের স্থানীয় জনপ্রতিনিধি যারা রয়েছেন, রাজনৈতিক নেতৃবৃন্দ যারা রয়েছেন, তাদের সহযোগিতা চাই। এই ধরনের লোভী ব্যক্তিদের হাত থেকে আমাদের পাহাড়কেও রক্ষা করা দরকার, এবং যে মানুষগুলো অসহায় হয়ে এখানে আসছেন তাদেরও জীবন রক্ষা করা দরকার। এদিকে কক্সবাজারে গেল 24 ঘন্টায় 250 মিলিমিটারের বেশি বৃষ্টি রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর। ভারী বৃষ্টিতে উখিয়া সহ জেলার অনেক জায়গায় দেখা দিয়েছে জলাবদ্ধতা, কোথাও কোথাও বসতঘরে ঢুকে পড়েছে পানি। তাপস সরকার, যমুনা নিউজ। বাংলাদেশের প্রথম 5G AI ইনভার্টার যুক্ত সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী যমুনা এয়ার কন্ডিশনার।
কিছুক্ষণ আগে যেমনটি জানাচ্ছিলাম, পাহাড় ধসের ঘটনায় 9 জনের মৃত্যু হয়েছে। আমরা এই বিষয়ে আরো বিস্তারিত জানব। কক্সবাজারের সহকর্মী এহসান আল কুতুবি অপেক্ষা করছেন আমাদের জন্য। উদ্ধার অভিযান সম্পর্কে একটু জানতে চাচ্ছি এহসান, উদ্ধার অভিযান শেষ হয়েছে কিনা, এখনো কেউ নিখোঁজ আছে কিনা এই ঘটনায়, এবং যেহেতু পাহাড় ধসের কথা আগে থেকেই বলা হয়েছিল, সতর্ক করার পরেও কেউ সরেনি কেন? পাহাড় ধসের স্বাভাবিকভাবে যখন কোনো একটা অ্যাক্সিডেন্ট হয় তখন কিন্তু সবাই সতর্ক হয় এবং সবাই তৎপরতা দেখা যায়। রোহিঙ্গা ক্যাম্পে এত বেশি মানুষের ভিড়, এত বেশি মানুষ একসাথে একই পাশে একটি পাহাড়ের উপর, একটি পাহাড়ের চূড়ায় বা ঢালুতে থাকে, তো তাদেরকে আসলে সরিয়ে অন্য কোথাও নিয়ে যাওয়ার মতো জায়গাও নাই। যেহেতু 12 লাখের অধিক রোহিঙ্গা, প্রায় 15 লাখ, আবার নতুন করে এসেছে কয়েক লাখ, সব মিলিয়ে 17 লাখের কাছাকাছি রোহিঙ্গা বাংলাদেশে বর্তমানে বসবাস করছে। ঘর দিয়ে কোথাও ব্যবস্থা করে দেওয়ার মতো কোনো ব্যবস্থা হয়নি। তো সে কারণে তারা বিচ্ছিন্নভাবে কোনো আত্মীয় স্বজনের বাড়িতে বা কোনো ব্যবসায়ী থেকে অথবা যারা বিভিন্ন জায়গায় বিক্রি করে পাহাড় কেটে যারা বিভিন্ন ঘর বানাচ্ছে, তাদের কাছ থেকে জায়গাগুলো ক্রয় করে কোনো রকমে তারা বসবাস করছে। এই ধরনের যারা আছে মূলত তারাই বিপদে পড়ছে। আর হচ্ছে পাহাড় কাটার যে সমস্যাটা, এটি নতুন নয়, এটি আমরা রোহিঙ্গা আসার আগেও দেখেছি, এখনো দেখছি, আগেও ছিল। এবং এটি শুধু ক্যাম্প ভিত্তিক নয়, এটি কক্সবাজারের সমস্যা, সারা দেশেরই সমস্যা। পাহাড় কাটার কারণে পাহাড় কেটে একেবারে ধূলিসাৎ করে দেওয়া হচ্ছে এবং পাহাড়ের ঢালুতে যারা থাকছে তারা পড়ছে এই বিপদে। এটির কারণে আজকে কক্সবাজার শহরেও একটি দুর্ঘটনা ঘটেছে, একজন মারা গেছে এবং ক্যাম্পে 8 জন, সব মিলিয়ে 9 জনের আজকে যে মৃত্যু হলো, এটির পেছনে পাহাড় কাটাও যেমন বিষয় আছে, আবার অসতর্কতার বিষয়টাও কিন্তু ফেলে দেওয়ার সুযোগ নেই। তো সেজন্য পাহাড় কাটাও বন্ধ করতে হবে এবং পাশাপাশি সবাইকে সচেতন হতে হবে। আর রোহিঙ্গা ক্যাম্পে যারা আছে তাদেরকে সরিয়ে নেওয়ার ব্যাপারে, যারা বিপদগ্রস্ত অবস্থায় অর্থাৎ ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে, তাদেরকে সরিয়ে নেওয়ার জন্য প্রশাসন কাজ করছে। বৃষ্টি শুনছিলাম। বিস্তারিত জানানোর জন্য ধন্যবাদ এহসান। বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় সৃষ্ট মৌসুমী স্থল নিম্নচাপের প্রভাবে চট্টগ্রামে 2 দিন ধরে বিরামহীন বৃষ্টিপাত চলছে। সূর্যের মুখ দেখা যায়নি। টানা কিছুদিন তীব্র গরমের পর এই বৃষ্টি কিছুটা স্বস্তি ফেরালেও স্বাভাবিক জীবনযাত্রায় ছন্দপতন ঘটে। বিকাল 3টা পর্যন্ত 24 ঘন্টায় 178.6 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর। অন্যান্যবার এমন বৃষ্টিতে নিচু এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হলেও এবার তা দেখা যায়নি। তবে টানা বর্ষণে পাহাড় ধসের শঙ্কায় ঝুঁকিপূর্ণভাবে বসবাসরতদের নিরাপদ আশ্রয় সরে যেতে মাইকিং করছে জেলা প্রশাসন। যেহেতু চট্টগ্রামে পাহাড় ধসের শঙ্কা রয়েছে এবং আজ একটি দুর্ঘটনাও ঘটেছে, আমরা একটু চট্টগ্রামে যাব। সহকর্মী আলামিন শিকদার অপেক্ষা করছেন আমাদের জন্য। চট্টগ্রামের কোন কোন জেলায় পাহাড় ধসের শঙ্কা সবচেয়ে বেশি, আলামিন জানাবেন। এর পাশাপাশি জেলা প্রশাসনের পক্ষ থেকে তো এই ঝুঁকিপূর্ণ এলাকা থেকে সরিয়ে নেয়ার বাসিন্দাদের একটি প্রস্তুতিও চলছে, সেই উদ্যোগ আসলে চোখে কতটা তৎপর মনে হলো আপনার কাছে? চট্টগ্রামে সব মিলিয়ে 26টির মতো ঝুঁকিপূর্ণ পাহাড় রয়েছে। সেই 26টি পাহাড়ে একসাথে জেলা প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে। আমরা এখন যে জায়গাটিতে রয়েছি সেটি হচ্ছে যে রৌফাবাদ বাইজিদের একটি পাহাড়। সেই পাহাড়ের একটু অবস্থা যদি আমরা দেখাই, পুরো পাহাড়ের চারোপাশে অসংখ্য ঘরবাড়ি নির্মাণ করা হয়েছে এবং সেই ঘরবাড়িগুলো অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। আমরা ঠিক পাহাড়টির নিচে অবস্থান করছি এবং পাহাড়ের এই নিচেই বেশ কয়েকটি ঘর দেখা যাচ্ছে, যেগুলো টিন আধা কাঁচা পাকা যে ঘরগুলোকে বলা হয়, তেমনই কিছু ঘর আমরা দেখতে পাচ্ছি। সেই ঘরগুলোতে যারা বসবাস করে তাদেরকে নিরাপদ আশ্রয় কেন্দ্রে নিয়ে যাওয়ার জন্য মাইকিং চলছে। জেলা প্রশাসনের এখানকার এসিলেন্ট রয়েছেন প্লাবন কুমার বিশ্বাস। আপনি যদি একটু বলেন এখানকার পরিস্থিতি কি দেখছেন, আর আপনারা মাইকিং করার পরও তারা কেন সরে যাচ্ছে না? জি ধন্যবাদ। প্রতি বছর ভারী বর্ষণ শুরু হলেই আমরা ঝুঁকিপূর্ণ পাহাড়ের পাদদেশে অবস্থিত যে সকল অবৈধভাবে মানুষজন রয়েছে তাদেরকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা মাইকিং করি। তো এই ধারাবাহিকতায় এবছর আমাদের মাইকিংয়ের কাজ চলমান আছে।
তো আপনি দেখতে পাচ্ছেন যে এখানে কয়েকটি ঝুঁকিপূর্ণ ঘর রয়েছে। আমরা ইতিমধ্যে ওনাকে সরে যেতে বলেছি। তো এটার জন্য আমাদের একটি খুব নিকটে রশিদিয়া মাদ্রাসায় একটি আশ্রয় কেন্দ্র প্রস্তুত আছে। তো বারবার বলা সত্ত্বেও দেখা যায় যে তাদেরকে অপসারণ করার পরেও তারা চলে আসে। তাদেরকে জিজ্ঞাসা করে তারা বলে যে তাদের জানমাল বা অনেকেই এখানে টাকা দিয়ে এই জায়গাগুলো কিনেছে। তো এটার ব্যাপারে আসলে আমরা ব্যবস্থা নিচ্ছি এবং ঝুঁকিপূর্ণ ভাবে যারা অবস্থান করছে তাদের একটি তালিকা আমরা প্রস্তুত করছি। আশা করি এটা আমরা আগামী পাহাড় ব্যবস্থাপনা কমিটির মিটিংয়ে আমরা উপস্থাপন করব। এখানে আমরা অবৈধ বিদ্যুৎ, গ্যাস, পানির লাইন সবকিছু এখানে দেখতে পাচ্ছি। সেটা নিয়ে আসলে কি বলবেন? এগুলো আসলে কিভাবে এখানে সংযোগগুলো পেল? এটা আসলে এখানে অবশ্যই তারা যেহেতু ইউটিলিটিস সাপ্লাইগুলো পাচ্ছে বলে হয়তো এখানে তারা থাকছে। তো কিভাবে তারা সংযোগ পেল এই বিষয়টি নিয়ে পাহাড় ব্যবস্থাপনা কমিটিতে আমরা এটা অবতারণা করব। সংশ্লিষ্ট সংস্থাগুলোর সাথে আপনারা কথা বলবেন। আসলে আমরা কথা বলছিলাম জেলা প্রশাসনের একজন এসিলেন প্লাবন কুমার বিশ্বাস, তিনি তার অধীনস্থ যে পাহাড়গুলো রয়েছে সেখানে মাইকিং করছেন, তারপরেও কিন্তু এখান থেকে কেউ সরে যাচ্ছে না, যার কারণে প্রাণনাশের একটি শঙ্কা থেকে যাচ্ছে। শুনছিলাম আমরা। বিস্তারিত জানানোর জন্য ধন্যবাদ আলামিন। খাগড়াছড়ির পানছড়িতে প্রতিপক্ষের গুলিতে 3 যুবক নিহত হয়েছেন। তারা পাহাড়ের আঞ্চলিক সংগঠন জেএসএস এর সদস্য বলে প্রাথমিকভাবে জানা গেছে। বেলা 12টার দিকে উপজেলার মধুমঙ্গল পাড়ায় এই ঘটনা ঘটে। নিহতরা হলেন পানছড়ির রিয়েল চাকমা, সাজেকের পদ্ম চাকমা, রাঙামাটির ধনা চাকমা। স্থানীয়রা জানায় ওই 3 যুবক বাজার থেকে ফেরার পথে প্রতিপক্ষ তাদের লক্ষ্য করে গুলি চালায়। ঘটনাস্থলেই নিহত হন তারা। পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফেরদৌস ওয়াহিদ জানান, তদন্তের পরই বিস্তারিত জানা যাবে। এই ঘটনার পর মধুমঙ্গল পাড়া এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। 3 জন অজ্ঞাত যুবকের গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধার করে শ্রোতার রিপোর্ট প্রস্তুত করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করার জন্য লাশ থানায় আনা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানতে আমরা খাগড়াছড়িতে যাচ্ছি। সহকর্মী শাহরিয়ার ইউনুস অপেক্ষা করছেন। শাহরিয়ার, যেই নিহত 3 যুবক তাদের মরদেহ কোথায় রাখা হয়েছে জানাবেন। হত্যার কারণ সম্পর্কে পুলিশ আর কোনো তথ্য দিল কিনা? বৃষ্টি, খাগড়াছড়ির পানছড়ি উপজেলার মধুমঙ্গল পাড়ায় যে 3 যুবক নিহত হয়েছে তাদের মরদেহ 5টার দিকে উদ্ধার করে পানছড়ি থানায় রাখা হয়েছে এবং পুলিশ আমাদেরকে সে বিষয়টি নিশ্চিত করেছে। তারা সুরুতহাল শেষে লাশের ময়না তদন্তের জন্য খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হবে, সে বিষয়টি আমাদেরকে পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমাদেরকে জানিয়েছেন। তিনি এটিও জানিয়েছেন এই ঘটনায় তদন্ত করে পরবর্তী যে আইনি প্রক্রিয়া সেটি নেওয়া হবে। তবে এই ঘটনায় এখন পর্যন্ত কোনো সংগঠন কিংবা কেউ অভিযোগ দায়ের করেনি, যার কারণে পুলিশ বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখে তদন্ত করে পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করার কথা আমাদেরকে জানিয়েছেন। এছাড়া এই হত্যাকাণ্ডটিকে ঘিরে পানছড়িতে একটি থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং সেখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য আইন শৃঙ্খলা বাহিনী সেখানে মোতায়েন রয়েছে। এছাড়া যদি বলি তাহলে দুপুর 11:30 কি 12টার দিকে পানছড়ির যে মধুমঙ্গল পাড়া রয়েছে সে মধুমঙ্গল পাড়ায় প্রতিপক্ষের গুলিতে পদ্ম চাকমা, রিয়েল চাকমা এবং ধনা চাকমা 3 যুবক নিহত হয়। তবে এই নিহতের ঘটনাকে ঘিরে আঞ্চলিক সংগঠনগুলোর মধ্যে এক ধরনের বিব্রতকর অবস্থা রয়েছে। আমরা জানতে পারছি আসলে যেই 3 যুবক নিহত হয়েছে তারা জেএসএস থেকে দলছুট হয়ে স্বাভাবিক জীবনযাপন করছেন। এটি তাদের আভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণেও এই ঘটনা ঘটতে পারে বলে আমাদেরকে জানিয়েছেন। তবে এই ঘটনায় ইউপিডিএফ এর কোনো ধরনের সম্পৃক্ততা বা তাদের কোনো ধরনের সম্পৃক্ততা নেই বলে তারা একটি বিবৃতিতে জানিয়েছেন। ইউপিডিএফ এর জেলা সংগঠক অঙ্গ মার্মা এক বিবৃতির মাধ্যমে জানিয়েছেন এই ঘটনাটি জেএসএস সন্তুল আর্মা সমর্থিত সংগঠনের বিরোধের জেরে, অর্থাৎ একই সংগঠনের অন্তর্কন্দলের কারণে এই ধরনের ঘটনা ঘটতে পারে বলে অন্তর্কন্দলকে ঘিরে আসলে ঘটনা ঘটতে পারে বলে জানিয়েছেন তিনি। ধন্যবাদ বিস্তারিত জানানোর জন্য শাহরিয়ার। গ্রিন লাইসেন্স ছাড়া শিপ রিসাইক্লিং করা যাবে না, পরিষ্কার জানিয়ে দিলেন শিল্প ও বাণিজ্য মন্ত্রী। চট্টগ্রামের সীতাকুণ্ডে শিপইয়ার্ড পরিদর্শনে গিয়ে তিনি আরও জানান, এখাতে সরকার কারিগরি ও নীতিগত সহযোগিতা দেবে। জাহাজ ভাঙা শিল্পে শীর্ষস্থানে ফেরার আশা ব্যক্ত করেন মন্ত্রী। প্রত্যক্ষ করেন অগ্নি নির্বাপন মহড়া। গ্রিন শিপইয়ার্ডে হঠাৎ আগুন, মুহূর্তে দগ্ধ হন কয়েকজন শ্রমিক। দ্রুত উদ্ধার অভিযানে নামে ইয়ার্ডের নিজস্ব ফায়ার রেস্কিউ টিম। কয়েক মিনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।
তবে বাস্তবে এমন কোনো দুর্ঘটনা ঘটেনি। শিপইয়ার্ডের জরুরি পরিস্থিতি মোকাবেলায় সক্ষমতা প্রদর্শনের অংশ হিসেবে সোমবার আয়োজিত মহড়ার চিত্র এটি। শিল্প ও বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির চট্টগ্রামের সীতাকুণ্ডে গ্রিন শিপইয়ার্ড পরিদর্শনে গেলে কর্তৃপক্ষ এই মহড়ার মাধ্যমে নিজেদের প্রস্তুতি তুলে ধরে। এ সময় মন্ত্রী সীতাকুণ্ডের কয়েকটি শিপ রিসাইক্লিং ইয়ার্ড পরিদর্শন করেন। দেশের শিপ রিসাইক্লিং শিল্পের হারানো গৌরব ফিরিয়ে আনতে সরকার কাজ করছে উল্লেখ করে তিনি গ্রিন লাইসেন্স ছাড়া কেউ শিপ রিসাইক্লিং ব্যবসা পরিচালনা করতে পারবে না বলে জানিয়ে দেন। সারা বিশ্বে যে পরিমাণ জাহাজ রিসাইক্লিং হতো তার প্রায় অর্ধেক আমরা নিজেরা করেছি। তা আমাদের এই অবস্থান আবার সাময়িককালের জন্য আমরা বিচ্যুত হয়েছি। ইনশাল্লাহ আমাদের এই 1 নম্বর পজিশন আবার আমরা দ্রুত ফিরিয়ে আনব। দেশের শিল্প কারখানায় জ্বালানি সংকট নিরসনে এবং শিল্প উৎপাদন সচল রাখতে সরকারের গৃহীত পদক্ষেপ তুলে ধরেন মন্ত্রী। আমরা যে পরিমাণ গ্যাস ব্যবহার করি এখন প্রায় 1600 mmCFD আমাদের শর্টেজ থাকে। ইচ্ছা করলেও এটা নাটকীয়ভাবে বৃদ্ধি করা যাবে না। সরকার বিভিন্ন ক্র্যাশ প্রোগ্রাম নিয়ে চিন্তা করছে, আমরা কিছু ফিজিবিলিটি স্টাডি করছি, দ্রুত কি উপায়ে অধিকতর গ্যাসের যোগান দেওয়া যায়। এ সময় জাহাজ ভাঙা শিল্পের বিভিন্ন সমস্যা, চ্যালেঞ্জ ও সম্ভাবনার বিষয়গুলো মন্ত্রীকে অবহিত করেন এই সেক্টরের ব্যবসায়ীরা। ইন্টারন্যাশনালি পরিবেশ মন্ত্রণালয় যেসব স্টেপগুলো নেয় এগুলো আমাদের উপর অনেক নেতিবাচক এফেক্ট করে। আমরা স্যারকে রিকোয়েস্ট করেছি যাতে আন্তঃ মন্ত্রণালয় একটা ডিসকাশন করে এইসব জিনিসগুলো চেঞ্জ করা হয়। আমাদের শিল্পকে আরও প্রচার প্রসার করার জন্য আমরা মন্ত্রী মহোদয়কে বলেছি, এবং যেটা ফাইন্যান্সিয়াল সমস্যা, ব্যাংকিং যারা অনেকে করতে পারতেছে না, ইন্ডিয়াতে যেখানে 150 ইয়ার্ড আছে, আমাদের কমপ্লায়েন্সের ইস্যুতে অনেকগুলো ইয়ার্ড ঝরে গেছে। পরে শিপ ব্রেকিং ইয়ার্ড মালিক সমিতির সাথে বৈঠক করেন মন্ত্রী। শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম। কালের সাক্ষী হয়ে টিকে আছে শতবর্ষী চট্টগ্রাম সিটি কর্পোরেশন গণগ্রন্থাগার। দুর্লভ পুঁথি প্রকাশনা সহ 40,000 বই থাকলেও টানতে পারছে না পাঠক। যুগোপযোগী বই এবং প্রযুক্তির অভাবে আকর্ষণ হারাচ্ছে দিন দিন। তবে এটি সমৃদ্ধ করার পরিকল্পনার কথা জানান সিটি মেয়র। 1904 সালে প্রতিষ্ঠিত লালদিঘি পাড়ের এই পাবলিক লাইব্রেরিটি চট্টগ্রামের সবচেয়ে প্রাচীন। ব্রিটিশ আমলের দুর্লভ প্রকাশনা, শেক্সপিয়ারের রোমিও অ্যান্ড জুলিয়েটের প্রাচীন সংস্করণ, শিরিন ফরহাদের পুঁথি ও মূল্যবান গ্রন্থসহ আছে প্রায় 40,000 বই। আধুনিক সুযোগ সুবিধা, নিরিবিলি পরিবেশ, আলো ঝলমলে পাঠকক্ষ সবই আছে। নেই শুধু পাঠকের আনাগোনা। যে কজন আসেন তাদেরও নানা অভিযোগ। বিভিন্ন বিষয়ের বই খুঁজতে আসে আর কি। তো চাকরির প্রার্থীদের জন্য যদি ওরকম বইয়ের ব্যবস্থা থাকতো সেটা ভালো হতো। MBBS এবার ফাইনাল ইয়ার পরীক্ষা দিচ্ছে, সে বলতে সিটি কর্পোরেশন লাইব্রেরি সে চিনে না। যে বছরে আর কি যে বইটি পুরস্কার প্রাপ্ত হয় সে বইগুলো এখানে অপর্যাপ্ত রয়েছে এবং নেই বললেই চলে। সিটি কর্পোরেশন পরিচালিত এই লাইব্রেরিতে জুন মাসে এসেছেন 485 জন পাঠক। সে হিসেবে দিনে গড়ে 22 জন। এখানে কর্মরত আছেন 12 জন কর্মকর্তা কর্মচারী। প্রতিদিন রাখা হয় 21 থেকে 22টি জাতীয় ও স্থানীয় পত্রিকা। একটা লিস্ট আমরা করতেছি এবং এটা মহান মহোদয় সহ আমাদের প্রধান শিক্ষা কর্মকর্তা সহ সবাই মিলে আমরা যদি সেটা ফুলফিল করতে পারি লাইব্রেরিটা, আমার মনে হয় একটু আরও বেশি জমজমাট হবে। বই খুঁজে বের করার ডিজিটাল ক্যাটালগ, নতুন প্রজন্মের চাহিদার অনেক বই এবং BCS বা চাকরি প্রার্থীদের জন্য আলাদা কর্নার নেই। সর্বশেষ নতুন বই সংগ্রহ করা হয়েছিল 2012 সালে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান আছে, ওদেরকে আমরা একটা বিজ্ঞপ্তির মাধ্যমে স্কুলের বাচ্চাদেরকে এখানে আমরা আনার ব্যবস্থা করব স্টাডি করার জন্য। পাঠ্যাভ্যাস গড়ে তুলতে লাইব্রেরিকে সময়োপযোগী ও প্রযুক্তি নির্ভর করার পরামর্শ মনোবিজ্ঞানীদের। যে লাইব্রেরি বিমুখ হওয়ার মূল কারণ হচ্ছে এটা যে সে সহজে অল্প ব্যয়ে অনেক তথ্য মুহূর্তের মধ্যে পেয়ে যাচ্ছে। নতুন জেনারেশন হয়েছে কি যে এখন চাচ্ছি এই মুহূর্তে আমি চাই, ফলে আমাদের লাইব্রেরিগুলোকে একটু আপডেট করতে হবে। ঢেলে সাজানোর পরিকল্পনার কথা জানান সিটি মেয়র। পাঠকের যেটা স্পৃহা ইচ্ছা যে বইগুলোতে, সেগুলোকে আরও সমৃদ্ধশালী করে এটাকে আরও নতুনভাবে নতুন আঙ্গিকে করার আমাদের ইচ্ছা আছে এবং সেটা আমরা শুরু করব। শুক্র, শনিবার এবং সরকারি ছুটির দিন ছাড়া প্রতিদিন বেলা 2টা থেকে 6টা 4 ঘন্টা খোলা থাকে এটি। জুবাইর রিফাত, যমুনা নিউজ, চট্টগ্রাম।
নানা কর্মসূচির মধ্য দিয়ে চট্টগ্রামে পালিত হয়েছে জাতীয় পল্লী উন্নয়ন দিবস। সকালে বিভাগীয় প্রশাসন, পল্লী উন্নয়ন বোর্ডের উদ্যোগে সার্কিট হাউস থেকে বের করা বর্ণাঢ্য শোভাযাত্রা আশপাশের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। বিভাগীয় কমিশনার ডক্টর জিয়াউদ্দিন, স্থানীয় সরকার বিভাগের পরিচালক, চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি সহ অনেকেই এতে অংশ নেন। আলোচনা সভায় আর্থসামাজিক অবস্থা উন্নয়নে সরকারের গৃহীত পদক্ষেপ তুলে ধরেন তারা। আর এই ছিল আজকের চট্টগ্রামের আয়োজনে। সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।